আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই যে সার্ভে ডিজাইন করার সময় হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থাকা লাগবে, কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে, এই জিনিসগুলো দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে সার্ভে করার সময় আমরা কি কি ইনফরমেশন কালেক্ট করব বা কি কি ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন। আমরা এই এই প্যারাগ্রাফটা হচ্ছে একটু শুরু করছিলাম, আমরা হচ্ছে স্ক্রিন লাইন কি জিনিস, কর্ডন লাইন কি জিনিস, এই কথাগুলো লাস্ট ক্লাসে বলছি। তারপর হচ্ছে আমি আজকে এই ইনফরমেশন নিডেড এখান থেকে শুরু করতেছি। আচ্ছা, এই যে দেখেন আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে। হ্যাঁ, তো দেখেন যে টিপিক্যাল ইনফরমেশন রিকোয়ার্ড from the data collection can be grouped into 4 categories enumerated as below। মানে আমরা যে ডাটাগুলো পাবো, ডাটাগুলোকে হচ্ছে যেই ডাটাগুলো আসলে কালেক্ট করার দরকার ওইটাকে 4টা ভাগে আপনি ভাগ করতে পারবেন। প্রথমটা হচ্ছে কি সোশিও ইকোনমিক ডাটা, information regarding the socio-economic characteristics of the study area. Important ones include income, vehicle ownership, family size, etc. This information is essential in building trip generation and modal split models। তার মানে এই সোশিও ইকোনমিক ডাটা আমাদেরকে সার্ভে করার সময় কালেক্ট করতে হবে। এবং সোশিও ইকোনমিক ডাটা বলতে আমি কি বুঝতেছি, একটা জায়গায় মানুষের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কিরকম, তার ইনকাম কিরকম, তার ভেহিকেল ওনারশিপ মানে গাড়ি আছে নাকি নাই, ফ্যামিলি সাইজ, তার ফ্যামিলি মেম্বার কয়জন, এই ব্যাপারগুলো হচ্ছে সোশিও ইকোনমিক ডাটা। ঠিক আছে? এবং এই সোশিও ইকোনমিক ডাটাগুলো আমাদের এই 4 স্টেপ মডেলিং এর স্টেপ 1 হচ্ছে ট্রিপ জেনারেশন, স্টেপ 2 হচ্ছে কি ট্রিপ ডিস্ট্রিবিউশন, স্টেপ 3 হচ্ছে কি মডাল স্প্লিট, স্টেপ 4 হচ্ছে কি ট্রিপ অ্যাসাইনমেন্ট। তো এই সোশিও ইকোনমিক ডাটাগুলা এই 4টা স্টেপের কোন স্টেপগুলোতে কাজে লাগবে? ট্রিপ জেনারেশন, তার মানে হচ্ছে এই প্রথম স্টেপ, আর হচ্ছে মডাল স্প্লিট এই 3 নাম্বার স্টেপ। এই ফার্স্ট স্টেপ আর থার্ড স্টেপ ট্রিপ জেনারেশন আর মডাল স্প্লিট এই দুইটা স্টেজে হচ্ছে আমাদের, বা এই দুইটা স্টেপ হচ্ছে আমাদের এই সোশিও ইকোনমিক ডাটাগুলো কাজে আসবে। তারপর দেখেন ট্রাভেল সার্ভে, origin destination travel survey at households and traffic data from cordon lines and screen lines। আচ্ছা, কর্ডন লাইন আর স্ক্রিন লাইন কি জিনিস আমরা অলরেডি গত ক্লাসে দেখছি। আমরা হচ্ছে আমাদের পুরো স্টাডি এরিয়াটাকে যে একটা বাউন্ডারি থাকবে পুরো স্টাডি এরিয়ার, এই বাউন্ডারিটাকে বলে হচ্ছে কি এক্সটার্নাল কর্ডন লাইন অথবা কর্ডন লাইন। আর হচ্ছে স্ক্রিন লাইন কোনগুলা, একটা স্টাডি এরিয়ার ভিতরে আমি জোনে ভাগ করার আগে অলরেডি মানে বিভিন্ন টাইপের যে ফিচার গুলো আছে, একটা এক্সিস্টিং রোড আছে, একটা এক্সিস্টিং রেলওয়ে আছে, একটা নদী আছে, একটা খাল আছে, এই লাইনগুলা পুরো স্টাডি এরিয়াটাকে আগের থেকে যেভাবে ভাগ করে রাখছে এই লাইনগুলাকে বলা হচ্ছে স্ক্রিন লাইন। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যে আর অরিজিন ডেস্টিনেশন ট্রাভেল সার্ভে হচ্ছে আপনি মানুষের বাসায় গিয়ে গিয়ে মানুষকে জিজ্ঞেস করবেন যে ভাই সকালবেলা তুমি মানে কোত্থেকে যাও কোথায় যাও। তাহলে সে যদি সকালবেলা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা সকালবেলা কই যান, আপনারা যদি বলেন যে আমি ইউনিভার্সিটিতে যাই, তাহলে আপনার অরিজিন কোনটা? অরিজিন হচ্ছে আপনার বাসা। আর ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনেশন হচ্ছে আপনার ইউনিভার্সিটি। ঠিক আছে? তো format data include the number of trips made by each member of the household, the direction of travel, destination, the cost of travel, etc. ফরম্যাট ডেটা মানে আপনি যখন ওডি সার্ভে, অরিজিন ডেস্টিনেশন সার্ভেকে সংক্ষেপে আমরা ওডি সার্ভেও বলি, তো এই ওডি ট্রাভেল সার্ভে যখন আপনি করবেন, এই ওডি সার্ভে করার সময় আপনি
কি কি ডাটা কালেক্ট করবেন দেখেন যে এই ফরম্যাট ডেটা, এখানে ফরম্যাট ডেটা বলতে বোঝাইছে হচ্ছে এই ওডি সার্ভে ডেটাকে। তো ফরম্যাট ডেটা ইনক্লুড দ্য নাম্বার অফ ট্রিপস মেড বাই ইচ মেম্বার অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার বাসায় যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, প্রত্যেক দিন কতগুলো ট্রিপ প্রডিউস করতেছে বা কতগুলো ট্রিপ করতেছে, এই সংখ্যাটা হচ্ছে আপনি কালেক্ট করবেন। দ্য ডিরেকশন অফ ট্রাভেল, কোত্থেকে কই যাচ্ছে, মানে মনে করেন আমি কান্দিরপাট থেকে যাচ্ছি বায়োস্টে, আবার অনেকে দেখা যাচ্ছে নাজিরা বাজার থেকে আসতেছে বায়োস্টে, তো কার ট্রাভেলের ডিরেকশন কোন দিকে, এই ইনফরমেশন গুলো আমাদের নেওয়া লাগবে। তারপর হচ্ছে ডেস্টিনেশন, সে কোথা থেকে তার ট্রাভেলটা শুরু করতেছে, কোথায় গিয়ে তার ট্রাভেলটা শেষ হচ্ছে, তার গন্তব্যস্থল কোনটা। দ্য কস্ট অফ দি ট্রাভেল, ট্রাভেল করতে কত টাকা লাগতেছে, খরচ, এই প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে এই ওডি সার্ভে বা অরিজিন ডেস্টিনেশন সার্ভে করার সময় আপনাকে কালেক্ট করতে হবে। দ্য লেটার ইনক্লুড দ্য ট্রাফিক ফ্লো, স্পিড অ্যান্ড ট্রাভেল টাইম মেজারমেন্ট। এবং দেখেন আমাদের প্রথম টাইপের সার্ভেটা ছিল কি টাইপের সার্ভে, প্রথম টাইপের সার্ভেটা ছিল ওডি সার্ভে বা অরিজিন ডেস্টিনেশন সার্ভে। আর এই ট্রাভেল সার্ভের মধ্যে সেকেন্ড টাইপটা ছিল কি, সেকেন্ড টাইপটা ছিল হচ্ছে ট্রাফিক ডেটা কালেকশন। এই ট্রাফিক ডেটা কালেকশন আমি কিভাবে করতেছিলাম, কর্ডন লাইন আর স্ক্রিন লাইন সার্ভে থেকে করতেছিলাম। তো এই সেকেন্ড টাইপের সার্ভেটা করার সময় আপনি যেগুলো করবেন বা আপনি যে জিনিসগুলো করবেন, আপনাকে ট্রাফিক ফ্লো, একটা জায়গায় একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে কি সংখ্যক গাড়ি আছে, বাট পার মিনিটে বা পার আওয়ারে কতগুলো গাড়ি ফ্লো করতেছে, এই সংখ্যাটা আপনার জানা লাগবে। স্পিড, তাদের স্পিড কত, তারপর ট্রাভেল টাইম মেজারমেন্ট, তাদের ট্রাভেল করতে কি পরিমাণ সময় লাগতেছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার এই সেকেন্ড টাইপের সার্ভে, ট্রাফিক ডেটা কালেকশন ফ্রম কর্ডন লাইন এন্ড স্ক্রিন লাইন। এই পার্টিকুলার পোর্শনটা থেকে হচ্ছে আপনাকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। This data will be used primarily for the calibration of the models, especially the trip distribution model. তার মানে আমাদের এই ট্রাভেল সার্ভে ডেটাটা কোথায় কাজে লাগবে, আমাদের 2 নাম্বার স্টেজ ট্রিপ ডিস্ট্রিবিউশন, এই 2 নাম্বার স্টেজে হচ্ছে আমাদের ট্রাভেল সার্ভে ডেটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যদি আরেকটু দেখি, দেখেন যে ল্যান্ড ইউজ ইনভেন্টরি, তার মানে আপনি যে এই পুরা জায়গাটাকে বিভিন্ন জোনে ভাগ করতেছেন। আচ্ছা দেখেন, দিস ইনক্লুডস ডেটা অন দ্য হাউজিং ডেন্সিটি at residential zones, establishment at commercial and industrial zone. This data is especially useful for trip generation model. আপনি যখন আপনার পুরো স্টাডি এরিয়াটাকে এরকম কিছু জোনে ভাগ করছেন, এই প্রত্যেকটা জোন তো নিশ্চয়ই রেসিডেন্সিয়াল জোন না, কয়েকটা জোনে মানুষজন থাকবে, কয়েকটা জোন হচ্ছে কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তো মনে করেন এই যে আমি আর লিখতেছি, এই আর গুলা হচ্ছে রেসিডেন্সিয়াল জোন, আর আমি যে সি লিখলাম এই সি গুলা হচ্ছে কমার্শিয়াল জোন, আর আমি যে আই লিখলাম এই আই গুলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন। এই জোনে ভাগ করার পরে ল্যান্ড ইউজ ইনভেন্টরি মানে হচ্ছে আপনার কোন জায়গাটা কি কাজে ব্যবহার হচ্ছে এইটা বোঝা বা এই জিনিসটা জানা। তো আপনার যে রেসিডেন্সিয়াল জোনগুলো আছে, এই জোনগুলোতে হচ্ছে মানুষের যে বাসা বা মানে আপনার ঘনবসতি কেমন, বা আপনার পার স্কোয়ার ফিটে কতজন মানুষ থাকে, এই জিনিসগুলা হচ্ছে আপনার জানতে হবে এই রেসিডেন্সিয়াল জোনগুলোর জন্য। আর কমার্শিয়াল জোনগুলা আর ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোর জন্য হচ্ছে আপনার এস্টাবলিশমেন্ট, এখানে কি টাইপের ফ্যাক্টরি আছে বা কোথায় কি টাইপের বিজনেস হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে এই কমার্শিয়াল আর কি ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোর জন্য হচ্ছে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই ডাটাগুলো আপনাদের কোথায় কাজে লাগবে, দিস ডাটা ইজ স্পেশালি ইউজফুল ফর ট্রিপ জেনারেশন মডেল, মানে আমাদের একদম প্রথম স্টেপে ওই যে ট্রিপ জেনারেশন, আমাদের ফার্স্ট স্টেজ অফ 4 স্টেজ মডেলিং, ওই স্টেজটাতে হচ্ছে এই ল্যান্ড ইউজ ইনভেন্টরি এই ইনফরমেশন গুলা কাজে লাগবে। এরপর দেখেন নাম্বার 4, নেটওয়ার্ক ডাটা। দিস ইনক্লুডস ডেটা অন দ্য ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এন্ড এক্সিস্টিং ইনভেন্টরিজ। Transport network data include road network, traffic signal, junction, etc. The service inventories include data on public and private transport networks. These particulars are useful for the model calibration, especially for the assignment models. মানে হচ্ছে দেখেন এই নেটওয়ার্ক ডাটা হচ্ছে আপনার স্টাডি এরিয়াতে মানে অলরেডি কোথায় কোথায় রাস্তাঘাট এক্সিস্ট করতেছে, কোথায় কোথায় মানে একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে, কোথায় ট্রাফিক সিগন্যাল আছে, কোথায় জাংশন আছে, এই ইনফরমেশন গুলা হচ্ছে আপনার নেটওয়ার্ক ডাটা। ঠিক আছে, আপনি একটা স্টাডি এরিয়াকে জোনে ভাগ করছেন, ঠিক আছে, এটা মনে করেন স্টাডি এরিয়া, আমি এটাকে জোনে ভাগ করলাম। তো জোনে ভাগ করার পরে আমার অলরেডি এক জোন থেকে আরেক জোনে যাওয়ার এক্সিস্টিং কি কি ইনফ্রাস্ট্রাকচার অলরেডি বিদ্যমান আছে, কি কি রোড নেটওয়ার্ক আছে, কি কি রেলওয়ে নেটওয়ার্ক আছে, কি কি বাস রুট আছে, এই সব ইনফরমেশন গুলা গ্যাদার করাই হচ্ছে নেটওয়ার্ক ডাটা গ্যাদার করা। ঠিক আছে,
So these particular are useful for the model calibration, especially for the assignment model. আপনার এই নেটওয়ার্ক ডাটা মানে কখন কাজে লাগবে? আপনার এই 4 স্টেপ মডেলিং এর এই 4 নাম্বার যে স্টেপ 3 4 ট্রিপ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ওই অ্যাসাইনমেন্টে গিয়ে মানে আমার কাছে অনেকগুলো অ্যাভেলেবেল রুট আছে, আমি কোন রাস্তাটা দিয়ে আমার ট্রিপটা আমি কমপ্লিট করব, এটাই তো ট্রিপ অ্যাসাইনমেন্ট ছিল। তো এই নেটওয়ার্ক ডাটাটা হচ্ছে আপনার ওই 4 নাম্বার স্টেপ ট্রিপ অ্যাসাইনমেন্টে গিয়ে কাজে লাগবে। বুঝতে পারছেন? তাইলে আমাদের এই যে একটা সার্ভে করার সময় কি টাইপের ইনফরমেশন আমাদের রিকোয়ার্ড বা ইনফরমেশন নিডেড, বোঝা গেছে? নাকি সবাই ঘুমায় গেছেন কোনটা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, এরপর আমাদের দেখেন যে স্টাডি এরিয়া। Once the nature of the study is identified, but defined একই কথা, the study area can be defined to encompass the area of expected policy impact. মানে হচ্ছে প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে যে আপনি কোন টাইপের স্টাডি করবেন, স্টাডিটা আসলে কেন করা হচ্ছে। মানে আপনার এই স্টাডি এরিয়া যে মানে আপনি যে একটা ট্রাফিক স্টাডি করবেন বাট কি বলবো ট্রান্সপোর্টেশন স্টাডি করবেন, এর উদ্দেশ্যটা কি? আপনি যদি উদ্দেশ্যটা জানতে পারেন, এর পরের কাজটা হচ্ছে এইটা করে পলিসি মানে এটার আপনার ট্রান্সপোর্টেশন পলিসিতে ইম্প্যাক্টটা কি। সাপোজ মনে করেন আপনি একটা জায়গাতে আপনি সার্ভে করে দেখতে যাচ্ছেন যে জায়গাটাতে যদি আমি পার্কিং বন্ধ করে দিই, যে কোনো ধরনের গাড়ি ওখানে দাঁড়াইতে পারবে না, তাইলে আসলে ওই এলাকাটাতে ট্রাফিক ভলিউম বা ট্রাফিক কনজেশনের উপরে কি ইফেক্ট পড়তেছে। আপনি এরকম কিছু একটা চিন্তা করবেন। তার মানে কি পলিসি মেকারদের বা এটার উপরে পলিসিগত ইম্প্যাক্টটা কি, যে আমি কি কোনো একটা এক্সিস্টিং ফ্যাসিলিটি বন্ধ করে দিব, আমি কি নতুন কোনো ফ্যাসিলিটি ইন্ট্রোডিউস করব। এই এই মানে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে একটা স্টাডি এরিয়া নিয়ে কাজ শুরু করার সময়। The study area need not be confirmed by political boundaries. আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার কুমিল্লা শহর, আমার কুমিল্লা শহরের মনে করেন এই 3টা ওয়ার্ড আছে, ঠিক আছে? ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, 3, 4, 4টা ওয়ার্ড আছে মনে করেন। তো এমন না যে আপনার এই ওয়ার্ড গুলার যে বাউন্ডারি, এই প্রত্যেকটা ওয়ার্ডের যে ইন্ডিভিজুয়াল বাউন্ডারি, আপনার স্টাডি এরিয়াটার বাউন্ডারিও সেম হইতে হবে। আপনি চাইলে আপনার স্টাডি এরিয়া আরেকটু বড় নিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে পলিটিক্যাল বাউন্ডারির সাথে আপনার স্টাডি এরিয়ার বাউন্ডারি ম্যাচ করতে হবে, বাট বাউন্ডেড বাই দ্য এরিয়া ইনফ্লুয়েন্স বাই দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম। মানে পলিটিক্যাল বাউন্ডারি দ্বারা আপনার স্টাডি এরিয়া ফিক্সড হওয়ার দরকার নেই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্টাডি এরিয়াটা এমন ভাবে নিতে হবে যে যতটুকু জায়গার উপরে আপনার মানে আপনি মনে করেন এই 4 নাম্বার জোনের জন্য নতুন কিছু একটা করতেছেন, এই 4 নাম্বার জোনের জন্য আপনি একটা ফ্লাইওভার বানাবেন, আপনি একটা ফুট ওভারব্রিজ বানাবেন বা সামথিং নিউ, আপনি এই 4 নাম্বার জোনের জন্য কোন একটা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ইন্ট্রোডিউস করবেন। তো এখন আপনার যদি এই স্টাডি এরিয়া বা এই যে আমার পলিটিক্যাল বাউন্ডারি যেগুলো আছে, এই পলিটিক্যাল বাউন্ডারির বাইরের জায়গাগুলো যেগুলো আছে, এই জায়গাগুলোর থেকেও ট্রাফিক বা গাড়ি ঘোড়া হচ্ছে আমার 4 নাম্বার জোনে আসে, তার মানে হচ্ছে 4 নাম্বার জোনের উপরে আমার এক্সিস্টিং যে পলিটিক্যাল বাউন্ডারি আছে ওয়ার্ড গুলার মাধ্যমে, এটার চাইতেও আশেপাশের জায়গাগুলোর ইফেক্ট আছে এই 4 নাম্বার জোনে। তখন যেটা করতে হবে অ্যাজ এ স্টাডি এরিয়া হিসেবে শুধুমাত্র পলিটিক্যাল বাউন্ডারির মধ্যে লিমিটেড থাকলেই হবে না, আশেপাশের অন্য জায়গাগুলাকেও কনসিডার করতে হবে, যে জায়গাগুলোর ইফেক্ট আমাদের এই 4 নাম্বার জোনের উপর আছে। ঠিক আছে, এটাই বলছে যে বাট বাউন্ডেড বাই দ্য এরিয়া ইনফ্লুয়েন্সড বাই দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম। The boundary of the study area is defined by what is called as external cordon or simply the cordon line. আমরা অলরেডি গত ক্লাসে দেখছি যে স্টাডি এরিয়ার যে বাউন্ডারি, যদি এটা আমাদের স্টাডি এরিয়া হয় তাহলে বাউন্ডারি কোনটা? আমাদের স্টাডি এরিয়ার বাউন্ডারি হচ্ছে এইটা, এই যে এটা আমাদের স্টাডি এরিয়ার বাউন্ডারি। এই বাউন্ডারিটাকে কি বলে? এক্সটার্নাল কর্ডন লাইন বলে, অথবা সিম্পলি শুধুমাত্র কর্ডন লাইন বলে। A sample of the zoning of study area is shown in figure 6.1. Interactions with the area outside the cordon are defined by an external then the boundary of the study area
is defined by what is called as external cordon or simply the cordon line. A sample of the zoning of study area is shown in figure 6.1. Interactions with the area outside the cordon are defined by external station which effectively serve as doorway to trip into out of. আচ্ছা, এখানে যে জিনিসটা বলতে দেখেন যে উপরে একটা ছবি আমরা গত ক্লাসে দেখছিলাম, আমাদের দেয়া আছে একটা স্টাডি এরিয়াকে কিভাবে ভাগ করতে হয়। এই ছবিটা দেখেন, এই যে ছবিটা, তো এই ছবিটাতে দেখেন যে এই প্রত্যেকটা স্টেশন 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে কি আমাদের স্টাডি এরিয়ার ভিতরে আছে না। এখানে কর্ডন লাইন কোনটা? এই লাইনটা কর্ডন লাইন না? এই যে আমি এখন যে লাইনটার উপর দিয়ে দাগাচ্ছি এটাই তো আমাদের এক্সটার্নাল কর্ডন লাইন অথবা কি লাইন? কর্ডন লাইন। তো দেখেন যে 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত জোনগুলো হচ্ছে আমাদের স্টাডি এরিয়ার ভিতরে আছে, আর এই 8 নাম্বার আর এই 9 নাম্বার জোনটা কি স্টাডি এরিয়ার বাইরে আছে। কিন্তু এই বাইরের জোন দুইটাকে বা এই দুইটাকে এক্সটার্নাল স্টেশনও বলে, এক্সটার্নাল জোনও বলে। এই দুইটা জোনকে কনসিডার করার উদ্দেশ্যটা কি ছিল? কারণ হচ্ছে বাইরে আছে। এই দুইটা জোন থেকেও কি গাড়ি ঘোড়া আমাদের স্টাডি এরিয়ার ভিতরে আসতে পারে, তাই না? আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনার স্টাডি এরিয়া হচ্ছে এতটুকু, এখন বাইরে থেকে কি আপনার এলাকাতে কেউ গাড়ি মানে কেউ ট্রাভেল করতে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। আপনার এলাকায় মনে করেন একটা শপিং মল আছে, বাইরে থেকে শপিং করতে আসতে পারে। মাঝখান দিয়ে কে কি করেন আমি কিছু বুঝতেছি না, কেউ কিছু বলতেছেন? বললে একদম ক্লিয়ারলি বলেন, না নাইলে হচ্ছে শুনেন, পরে হচ্ছে যে যদি কোনো মানে কিছু জিজ্ঞেস করার থাকে কইরেন। আচ্ছা, তো দেখেন যে এই যে দুইটা মানে এরিয়া হচ্ছে আমাদের স্টাডি এরিয়ার বাইরে, 8 নাম্বার আর 9 নাম্বার জোনটা। এই দুইটা জোন হচ্ছে এই স্টাডি এরিয়াতে অ্যাজ এ ডোরওয়ে বা পাথওয়ে হিসেবে কাজ করে। তার মানে আপনি যদি আমাদের স্টাডি এরিয়ার বাইরে থেকে ভিতরে মানে স্টাডি এরিয়ার ভিতরে কোনো ট্রিপ করতে চান, আপনাকে ইউজ করতে হবে কয় নাম্বার জোন? এই 8 নাম্বার অথবা 9 নাম্বার জোন। আপনি যদি এই স্টাডি এরিয়ার ভিতর দিয়ে পাস করে আরেক জায়গায় যাইতে চান, মানে আপনি এইখানে আসবেন না, আপনি এই স্টাডি এরিয়াতে আসবেন না। আপনার মনে করেন অরিজিন হচ্ছে স্টাডি এরিয়ার বাইরে, এই ডেস্টিনেশনও বাইরে, কিন্তু আপনাকে আপনার অরিজিন থেকে ডেস্টিনেশনে পৌঁছাইতে হইলে এই স্টাডি এরিয়ার ভিতর মানে ভিতরের রাস্তা দিয়ে যাইতে হবে। সেই ক্ষেত্রে আপনার ডোরওয়ে হচ্ছে কি আপনি 8 নাম্বার দিয়ে মনে করেন ঢুকবেন, আর এই 9 নাম্বার দিয়ে কি করবেন? বের হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে যদি এই 1 নাম্বার জোনে মনে করেন আপনি আছেন 1 নাম্বার জোনে, ঠিক আছে? আপনি আছেন 1 নাম্বার জোনে, আপনি আসবেন হচ্ছে 4 নাম্বার জোনে, তাহলে এখানে আপনার অরিজিন কয় নাম্বার জোন? অরিজিন কয় নাম্বার জোন? কেউ একজন বলেন যে 1 নাম্বার জোন স্যার। হ্যাঁ, অরিজিন হচ্ছে 1 নাম্বার জোন। ডেস্টিনেশন কয় নাম্বার জোন? 4 নাম্বার। 4 নম্বর। তাইলে আপনার অরিজিনও আপনার স্টাডি এরিয়ার ভিতরে, ডেস্টিনেশনও আপনার স্টাডি এরিয়ার ভিতরে না? জি স্যার। এই ধরনের ট্রিপ গুলাকে বলা হচ্ছে ইন্টারনাল ট্রিপ। ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। এই ধরনের ট্রিপ গুলা কি ইন্টারনাল। এটার অরিজিনও স্টাডি এরিয়ার ভিতরে, ডেস্টিনেশনও স্টাডি এরিয়ার ভিতরে। আচ্ছা, এইবার দেখেন যদি আপনার অরিজিন হইতো 1 নাম্বার আর ডেস্টিনেশন হইতো 9 নাম্বার, তাহলে এটাকে আমি কি বলতাম? ইন্টারনাল এক্সটার্নাল ট্রিপ। ঠিক আছে? জি স্যার। অরিজিন হচ্ছে স্টাডি এরিয়ার ভিতরে, বাট ডেস্টিনেশন ইজ আউটসাইড দ্য স্টাডি এরিয়া, বাট ডেস্টিনেশনটা হচ্ছে কি স্টাডি এরিয়ার বাইরে। আচ্ছা, এখন যদি এরকম হইতো আপনার অরিজিন হচ্ছে 8 নাম্বার জোন বাট ডেস্টিনেশন হচ্ছে 6 নাম্বার জোন, তাইলে আমি এটাকে কি বলতাম? কোন ধরনের ট্রিপ? এটাকে আমি বলতাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ট্রিপ, তাই না? আমি বাইরে থেকে ভিতরে আসতেছি। আর যদি আমার মনে করেন অরিজিন হচ্ছে 8 নাম্বার জোন আর ডেস্টিনেশন হচ্ছে 9 নাম্বার জোন, তাহলে কি বলতাম? এক্সটার্নাল বলতাম। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটু দেখি তাহলে, সামনে যাই, দাঁড়ান।
আচ্ছা এখানে দেখি কি বলছে, interaction with the area আচ্ছা in short study area should be defined such that majority of trips have their origin and destination in the study area and should be bigger than the area of interest covering the transportation project. তার মানে হচ্ছে স্টাডি এরিয়া আপনি যখন সিলেক্ট করবেন, যে সাপোজ এটা হচ্ছে আমাদের কুমিল্লা শহর, মনে করেন এটা হচ্ছে আমাদের কুমিল্লা শহর, এই কুমিল্লা শহরের এতটুকু হচ্ছে আমার স্টাডি এরিয়া, এই যে এতটুকু মনে করেন এই পোর্শনটুকু হচ্ছে আমার স্টাডি এরিয়া। এখন এই স্টাডি এরিয়াটা ফিক্স করার সময় এমন ভাবে ফিক্স করতে হবে যেন যতগুলো ট্রিপ আমি কনসিডার করব ওই বেশিরভাগ ট্রিপেরই অরিজিন এবং ডেস্টিনেশন আমাদের এই স্টাডি এরিয়ার ভিতরে পড়ে। তার মানে বেশিরভাগ ট্রিপ কোন ধরনের ট্রিপ হইতে হবে? ইন্টারনাল ইন্টারনাল, ইন্টারনাল এক্সটার্নাল, এক্সটার্নাল এক্সটার্নাল, নাকি এক্সটার্নাল ইন্টারনাল, কোনটা বলেন তো? স্যার ইন্টারনাল ইন্টারনাল। ইন্টারনাল ইন্টারনাল, তার মানে বেশিরভাগ ট্রিপেরই অরিজিন এবং ডেস্টিনেশন যেন আমাদের স্টাডি এরিয়ার ভিতরেই হয়, এবং স্টাডি এরিয়ার বাউন্ডারিটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন আশেপাশে যতগুলো জায়গা থেকে আমাদের এই স্টাডি এরিয়া বা এই স্টাডিটার উপরে ইফেক্ট পড়তে পারে আমরা যেন ওই জায়গাগুলোকে কনসিডার করি। তার মানে বাউন্ডারি অফ ইন্টারেস্ট বা আমাদের আগ্রহ যতটুকুতে আমাদেরকে জাস্ট কি করতে হবে, বা আমাদের কাজ যতটুকু জায়গা নিয়ে আমরা তার আশেপাশের কিছু বাউন্ডারিও কনসিডার করব যেন ওইখানকার ইফেক্ট গুলো আমরা হচ্ছে পাইতে পারি আমাদের স্টাডি এরিয়ার উপরে। বোঝা গেছে? আচ্ছা এবার দেখেন জোনিং। আমি আমার স্টাডি এরিয়ার বাউন্ডারি, তার মানে স্টাডি এরিয়ার বাউন্ডারিকে কোন ধরনের লাইন বলে? বলেন কেউ একজন, কি বলে? এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাকে কি বলে, কি লাইন বলে? স্যার স্ক্রিন লাইন। এটারে বলে কর্ডন লাইন। Pardon. ও বাইরেরটা কর্ডন স্যার, ভেতরটা আর ভিতরে যে জোনে ভাগ করছি এই জোনে ওটাকে ভাগ করার screen, sir. লাইনগুলোর স্ক্রিন লাইন বলে না। মনে করেন আপনি স্টাডি এরিয়াকে জোনে ভাগ করার আগে, এখন আপনি জোনে ভাগ করেন নাই, জোনে ভাগ করার আগে আপনার স্টাডি এরিয়াতে একটা রেল লাইন আছে বা একটা এরকম নদী মাঝখান দিয়ে গেছে বা একটা খাল গেছে মনে করেন। এই যে একটা এক্সিস্টিং ফিচার স্টাডি এরিয়াটাকে অলরেডি ডিভাইড করতেছে, এই লাইনগুলাকে, এই একটা খাল গেছে এই খালের লাইনটা বা একটা রেল লাইন গেছে রেল লাইনের লাইনটা, এইগুলাকে বলা হচ্ছে কি লাইন? স্ক্রিন লাইন বলে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আর আপনি তো জোনে ভাগ করবেনই, আপনি এরপর আপনার কাজ কিরকম জোনে, ছোট ছোট জোনে ভাগ করা, ঠিক আছে? ওই জোনে ভাগ করার লাইনগুলা কিন্তু স্ক্রিন লাইন না, মানে দুইটার সাথে একটার সাথে আরেকটারে কি বলবো উল্টা পাল্টা মানে বানাই ফেলেন না। আচ্ছা দেখেন, once the study area is defined, it is then divided into a number of small units called traffic analysis zone বা TAZ, ঠিক আছে? TAZ or simply zones. The zone within the study area are called internal zone. তার মানে একবার যখন আপনি আপনার স্টাডি এরিয়াকে ডিফাইন করে ফেলতে পারবেন যে আমার এলাকা হচ্ছে এতটুকু বা আমার স্টাডি এরিয়া হচ্ছে এতটুকু, ডিফাইন করে ফেলার পরে এরপর আপনার নেক্সট কাজ হচ্ছে স্টাডি এরিয়াটাকে অনেকগুলো ছোট ছোট জোনে ভাগ করতে হবে, ঠিক আছে? এই জোনগুলোকে কি বলে? এই জোনগুলোকে হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস জোন অথবা TAZ বলে, টাস বলে। আমরা প্রথম দিনই এই কথাটা বলছিলাম। The zone within the study area are called internal zone. তার মানে স্টাডি এরিয়ার ভিতরে যে জোনগুলো আছে এই জোনগুলোকে আপনি কি বলবেন? ইন্টারনাল জোন বলবেন। এবং স্টাডি এরিয়ার বাইরে যে জোনগুলো আছে, মনে করেন এখানে একটা জোন আপনি চিন্তা করলেন, এখানে একটা জোন চিন্তা করলেন, স্টাডি এরিয়ার বাইরের জোনগুলোকে আপনি বলবেন এক্সটার্নাল জোন। Zone are modeled as if all their attributes and properties were concentrated in a single point called the zone centroid. আচ্ছা জোনগুলা যখন আপনি কনসিডার করবেন, জোনগুলা কনসিডার করার সময় একটা জিনিস অ্যাজিউম করে নেওয়া হয়, অ্যাজিউম করে নেওয়া হয় যে প্রত্যেকটা জোন, মনে করেন এই একটা স্টাডি এরিয়া, এই একটা জোন, এই একটা জোন, মনে করেন এটা হচ্ছে জোন নাম্বার 1, জোন নাম্বার 1 এর কেন্দ্র বা সেন্টার হচ্ছে এটা, এটা হচ্ছে জোন নাম্বার 2, এটার সেন্টার হচ্ছে এটা, এটা হচ্ছে জোন নাম্বার 3, এটা সেন্টার হচ্ছে এটা। তো সকল অ্যাক্টিভিটি বা সকল কর্মকাণ্ড এই জোনের সেন্টারকে কেন্দ্র করে হয়, ঠিক আছে? মনে করেন কেউ একজন জোন 2 থেকে জোন 1 এ আসবে, আমরা ধরে নিই যে সে 2 এর সেন্টার থেকে জোন 1 এর সেন্টারে আসবে। এখন আসলে তো তার বাসা সেন্টারে না, আমাদের প্রত্যেকের বাসা বা প্রত্যেকের গন্তব্যস্থল কি একটা জোনের সেন্ট্রয়েডে হবে? হবে না, আশেপাশে হইতে পারে। কিন্তু কাজের সুবিধার্থে বা মডেলিং এর সুবিধার্থে ধরে নেওয়া হয় যে একটা জোনের মধ্যে বিভিন্ন টাইপের যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে
প্রত্যেকটা অ্যাক্টিভিটির সেন্টার হচ্ছে জোনের সেন্টার। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটি হচ্ছে মানে কোথায়, এই জোনের সেন্ট্রয়েড বা সেন্টারে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দ্য সেন্ট্রয়েড আর কানেক্টেড, আচ্ছা মানে সেন্ট্রয়েড গুলো হচ্ছে আশেপাশে রেল স্টেশনের সাথে কেমনে কেমনে কি কানেক্ট থাকে এগুলো বলছে, এগুলোর দরকার নাই। আচ্ছা দেখেন, the external zone are defined by the catchment area of the major transport link feeding to the study area। তার মানে আপনি যখন আপনার স্টাডি এরিয়ার বাইরে এক্সটার্নাল জোন গুলাকে নিবেন বা ফিক্স করবেন, আপনাকে এমন ভাবে নিতে হবে যে আপনার স্টাডি এরিয়ার বাইরে যে এরিয়াগুলা আপনার স্টাডি এরিয়ার জন্য অ্যাজ এ ক্যাচমেন্ট হিসেবে কাজ করতেছে, তার মানে তারা হচ্ছে ট্রাফিক ফ্লোকে ধরবে, ধরে হচ্ছে আপনার স্টাডি এরিয়াতে সাপ্লাই দিবে। তো আপনার স্টাডি এরিয়ার বাইরে যেই এরিয়াগুলা আর ওয়ার্কিং অ্যাজ এ ক্যাচমেন্ট এরিয়া ফর দি স্টাডি এরিয়া, আপনার স্টাডি এরিয়ার জন্য অ্যাজ এ ক্যাচমেন্ট হিসেবে কাজ করতেছে, ইউ হ্যাভ টু কনসিডার দোজ এরিয়া অ্যাজ এক্সটার্নাল জোনস। আপনাকে ওই এরিয়াগুলোকে অ্যাজ এ এক্সটার্নাল জোন হিসেবে কনসিডার করতে হবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে নিচে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়া আছে কিভাবে হচ্ছে জোনে ভাগ করবেন বা জোন গুলা সিলেক্ট করবেন। জোন শুড ম্যাচ আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, পার্টিকুলারলি সেন্সাস জোন। মানে আপনি যখন আপনার স্টাডি এরিয়াটাকে এরকম জোনে ভাগ করবেন, আপনাকে ট্রাই করতে হবে এই জোনের বাউন্ডারি গুলা বা জোনের লাইন গুলা যেন পলিটিক্যাল বাউন্ডারির সাথে ম্যাচ করে, বা সেন্সাস জোন মানে ওয়ার্ড, তারপর হচ্ছে সিটি কর্পোরেশন, এরকম বাউন্ডারি গুলোর সাথে যেন আপনার ম্যাচ করে জোনের লাইন গুলা, ঠিক আছে। জোন শুড হ্যাভ হোমোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স স্পেশালি ইন ল্যান্ড ইউজ, পপুলেশন এটসেট্রা। তার মানে আপনি যখন একটা জোন মানে বিভিন্ন টাইপের জোনে ভাগ করতেছেন, জোন 1, 2, 3, 4, এটা মাথায় রাখতে হবে। জোন 1 যদি রেসিডেন্সিয়াল জোন হয়, এটার পুরোটাতেই হচ্ছে রেসিডেন্সিয়াল জোন হইতে হবে, মানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেসিডেন্সিয়াল এরকম যেন ম্যাচ না হয়। প্লাস পপুলেশন, মানে দেখা যাচ্ছে যে কোন জোনের পার্টিকুলার একটা জায়গায় হচ্ছে জনসংখ্যা অনেক বেশি, আবার একটা জায়গায় জনসংখ্যা অনেক কম, এরকম যেন না হয়। মানে আমাকে পপুলেশনের উপর বেস করেও জোনিং করতে হবে, যেন আমি এমন একটা জায়গা সিলেক্ট করি যে জায়গাতে যদি কমার্শিয়াল বিল্ডিং থাকে, যদি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং থাকে শুধু ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ থাকবে, যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং থাকে তাহলে কেবলমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিং এ থাকবে, এবং ওই রেসিডেন্সিয়াল বিল্ডিং বা ওই কমার্শিয়াল এরিয়া বা ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে পপুলেশন বা জনসংখ্যা ইউনিফর্ম হবে, কোথাও বেশি কোথাও কম এরকম না, সব জায়গায় মোটামুটি সেম পরিমাণ মানুষজন থাকতে হবে। তার মানে যদি একটা এক্সাম্পল দেই, যে আপনি কুমিল্লা শহরটাকে হচ্ছে স্টাডি এরিয়া চিন্তা করতেছেন, ঠিক আছে, আপনার স্টাডি এরিয়া হচ্ছে কুমিল্লা। এখন দেখা যাচ্ছে যে আমি যদি কুমিল্লাতে কয়েকটা কমন জায়গার নাম লিখি, এটা যদি আমাদের কুমিল্লা শহর হয়, মনে করেন এই হচ্ছে কুমিল্লা শহর, ধরলাম এটা হচ্ছে ধর্মসাগর পার্ক, ঠিক আছে, ধর্মসাগর পার্ক। এটা হচ্ছে মনে করেন রানীর দিঘির পার্ক, এটা মনে করেন নানুয়া দিঘির পার্ক, আর এটা মনে করেন দারোগাবাড়ি পুকুর, ঠিক আছে। আর এই মাঝখানটা মনে করেন যে ধরলাম কান্দির পার্ক সেন্টার, এটা হচ্ছে কান্দির পাড়। এখন দেখেন, সাপোজ এই ধর্মসাগর পাড়ের এই জায়গায় হচ্ছে জনসংখ্যা কম, এই জায়গায় হচ্ছে জনসংখ্যা বেশি, ঠিক আছে। তাইলে আপনি এই ধর্মসাগর পার্ক পুরোটাকে একটা জোন চিন্তা করতে পারবেন না। যদি এই জায়গার জনসংখ্যা একরকম হয় আবার এই জায়গার জনসংখ্যা একরকম হয়, তাহলে আপনাকে এই দুইটা আলাদা আলাদা জোন চিন্তা করতে হবে, ঠিক আছে। তখন এটা হয়ে গেল জোন 1, এটা হয়ে গেল জোন 2, বুঝতে পারছেন? তার মানে জনসংখ্যার উপর বেস করে আপনাকে জোনের দিকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা গেল আমাদের জোনিং করার প্রথম যে জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হবে। এক হচ্ছে জোন গুলা হোমোজিনিয়াস হইতে হবে, প্লাস হচ্ছে কি আপনার জোনের পপুলেশন গুলা কি হইতে হবে, পপুলেশন হচ্ছে ইউনিফর্ম হইতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করেন সেকেন্ড কোন জিনিসটা মাথায় রাখতে হবে জোনে ভাগ করার সময়। জোন শুড হ্যাভ হোমোজিনিয়াস ক্যারেক্টারিস্টিক্স, এটা তো বললাম। আচ্ছা, দুইটা পয়েন্ট বলে ফেলছি কি কি মাথায় রাখতে হবে। 3 নম্বরটা হচ্ছে দেখেন, জোন বাউন্ডারি শুড ম্যাচ cordon and screen line but should not match major roads। আচ্ছা, এই হচ্ছে আপনার একটা স্টাডি এরিয়া, ঠিক আছে। স্টাডি এরিয়াটার কর্ডন লাইন কোনটা, এটা হচ্ছে কর্ডন লাইন। আর স্ক্রিন লাইন কোনগুলা, ওই যে একটা রেল লাইন আছে এরকম মাঝখান দিয়ে
এটা হচ্ছে স্ক্রিন লাইন। এদিক দিয়ে একটা নদী আছে মনে করেন, রিভার, এটা স্ক্রিন লাইন। তো আপনি যখন জোনে ভাগ করবেন, যেটা মাথায় রাখতে হবে, এই যে স্টাডি এরিয়ার যে বাউন্ডারি বা কর্ডন লাইন, এটার সাথে যেন জোনের বাউন্ডারি গুলো ম্যাচ করে। প্লাস এই যে আমাদের স্ক্রিন লাইন, রেল লাইন বা রিভার, এগুলোর সাথেও যেন কি করে, আমাদের এই জোনের বাউন্ডারি গুলো ম্যাচ করে, ঠিক আছে? কিন্তু যদি মাঝখান দিয়ে কোনো একটা বড় টাইপের হাইওয়ে যায়, মেজর হাইওয়ে, মনে করেন এটা হচ্ছে কুমিল্লা, এই কুমিল্লার এই সাইড দিয়ে মনে করেন ঢাকা চিটাগাং হাইওয়ে গেছে, তো এই হাইওয়ের সাথে আপনার এই জোন গুলা ম্যাচ করার কোনো দরকার নেই, বাট কর্ডন লাইন স্ক্রিন লাইনের সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা, জোন শুড বি অ্যাজ স্মলার অ্যাজ সাইজ অ্যাজ স্যার পসিবল। কথাটা বুঝলাম না স্যার। কথাটা বুঝেন নাই? আচ্ছা, কথাটা হচ্ছে, আর একটু পরিষ্কার একটা ছবি আঁকি তাহলে তো বুঝবেন। নিচের দিকে দাঁড়ান, এইখানে আঁকি, দেখেন। সাপোজ মনে করেন এইটা হচ্ছে আপনার কুমিল্লা সিটি, ঠিক আছে? আর হচ্ছে আপনার কুমিল্লা সিটির এদিক দিয়ে মনে করেন ঠিক এই সাইড দিয়ে হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে, পোদ্দার বাজার বিশ্ব রোড মনে করেন এটা, ঠিক আছে? এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে, এটা হচ্ছে মনে করেন ঢাকা, এটা হচ্ছে চিটাগাং। এখন আহ আপনি জানেন যে আপনার স্টাডি এরিয়া হচ্ছে কতটুকু? এতটুকু হচ্ছে আপনার স্টাডি এরিয়া, এই পোর্শনটুকু হচ্ছে আপনার স্টাডি এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জি স্টাডি স্যার। এরিয়া। তাহলে আমাদের কর্ডন লাইন কোনটা? সবুজ লাইনটা কর্ডন লাইন স্যার। এটা হচ্ছে কর্ডন লাইন। এবং আপনি জানেন যে অলরেডি আপনার স্টাডি এরিয়াতে কিছু এক্সিস্টিং ফিচার আছে, ঠিক আছে? আমি একটু অন্য কালি দিয়ে আঁকি, বেগুনি কালি দিয়ে আঁকি, দেখেন। মনে করেন যে আপনি জানেন যে আপনার এই বরাবর হচ্ছে একটা রেল লাইন আছে, ঠিক আছে? এই বরাবর একটা রেল লাইন আছে, এই বরাবর মনে করেন একটা বাস রুট আছে, এটা হচ্ছে মনে করেন বাস রুট। আর এই বরাবর মনে করেন একটা ক্যানেল আছে, ক্যানেল, এরকম একটা ক্যানেল আছে মনে করেন, খাল। তাহলে স্ক্রিন লাইন কোনগুলা বলেন তো? এই যে বেগুনি কালারের লাইন গুলো আঁকলাম না, রেল লাইন, তারপর বাসের রুট, তারপর জি স্যার। ক্যানেল, এইগুলো হচ্ছে কি লাইন? স্ক্রিন লাইন। হচ্ছে এগুলো হচ্ছে স্ক্রিন লাইন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এবার আপনি জোনে ভাগ করা শুরু করছেন মনে করেন, ঠিক আছে? আপনি জোনে ভাগ করা শুরু করছেন। আপনি যখন জোনে ভাগ করবেন, আপনাকে মাথায় রাখতে হবে জোনের বাউন্ডারি গুলো যেন এই স্ক্রিন লাইন মানে সবুজ লাইন আর এই বেগুনি লাইন মানে হচ্ছে কি, সবুজ লাইন হচ্ছে কর্ডন লাইন আর বেগুনি লাইন মানে কি স্ক্রিন লাইন, এর সাথে ম্যাচ করে। তার মানে এই যে আমি এভাবে জোনে ভাগ করতেছি, তাহলে কি আমার এই জোনের বাউন্ডারি কি স্ক্রিন লাইন আর কর্ডন লাইনের সাথে ম্যাচ করতেছে না? জি স্যার। আমি মনে করেন এই যে এভাবে ভাগ করলাম, এই আমার জোন 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের যে শর্তটা ছিল যে জোনের বাউন্ডারি হচ্ছে কি স্ক্রিন লাইন আর কর্ডন লাইনের সাথে ম্যাচ করতে হবে, ম্যাচ করছে। কিন্তু দেখেন একটা জিনিস বলে দিছে যে যদি কোনো মেজর হাইওয়ে থাকে, মনে করেন এই হাইওয়েটা সাইড দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে গেছে, তাহলে এই হাইওয়ের সাথে আমাদের স্ক্রিন আমাদের জোনের বাউন্ডারি ম্যাচ করার কোনো দরকার নেই। যদি কোনো ন্যাশনাল হাইওয়ে বা মেজর কোনো হাইওয়ে থাকে, ঢাকা চিটাগাং হাইওয়েটা কি ন্যাশনাল হাইওয়ে না? এটাকে মনে হয় N1 হাইওয়ে বলে, ঠিক আছে? গুগল ম্যাপে সার্চ দিলে দেখতে পারবেন যে ঢাকা চিটাগাং হাইওয়ে কি N1 না N2 না N3 না N4, সম্ভবত N1 এটা, ঠিক আছে? তো এরকম যদি কোনো ন্যাশনাল হাইওয়ে থাকে, এটার সাথে স্ক্রিন লাইন কর্ডন লাইনের ম্যাচ করার তেমন কোনো দরকার নেই। বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, থিওরিটিক্যাল কথাবার্তা মোটামুটি হয়তো আজকের ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের হয়তো ক্লাস করতে একটু মানে কষ্ট হইতেছে কারণ অনেক থিওরি পড়তেছি আমরা, বাট নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা হয়তো ম্যাথ শুরু করতে পারবো আশা করি। আচ্ছা, আমরা কইছিলাম? আমরা হচ্ছে জোনিং এ স্যার।
জোনিং এ ছিলাম। আমাদের জোনিং এর লাস্ট পয়েন্টটা কি? Zone should be as smaller in size as possible so that the error in aggregation caused by the assumption that all activities are concentrated at the zone centroid is minimum. তার মানে দেখেন, আপনি জোন গুলাকে ভাগ করার সময় চেষ্টা করবেন, মনে করেন আপনি দুইটা জোনে ভাগ করছেন, জোনের সেন্টার কোনটা? এইটা, এই দুইটা হচ্ছে জোনের সেন্ট্রয়েড, ঠিক আছে? এবং প্রবলেমটা হচ্ছে আপনি কনসিডার করতেছেন যে আপনার একটা জোনের সকল অ্যাক্টিভিটি জোনের সেন্ট্রয়েড কে কেন্দ্র করে হচ্ছে। তো যদি জোনটা সাইজে বড় হয়, মনে করেন জোনের এখানে একটা, এখান থেকে একটা ট্রিপ প্রডিউস হচ্ছে বা এখান থেকে একটা ট্রিপ প্রডিউস হচ্ছে, আপনি চিন্তা করতেছেন কি ট্রিপটা প্রডিউস হচ্ছে সেন্টার থেকে। তার মানে জোন যত বড় হবে তত ইরর, মানে ইরর হওয়ার চান্স বেশি। বাট আপনি যদি জোনটাকে এরকম ছোট করতেন, মনে করেন এতটুকু একটা জোন, এতটুকু একটা জোন, এতটুকু একটা জোন, ঠিক আছে, এরকম ছোট ছোট ভাগে ভাগ করতেন, তাহলে দেখেন আপনি মনে করেন জোনের এখান থেকে একটা ট্রিপ প্রডিউস হচ্ছে আর সেন্টারটা এই জায়গায়। তার মানে জোন যত ছোট হবে ইরর তত কম হবে, আর জোন যত বড় হবে, যেহেতু আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার একটা জোনের সকল অ্যাক্টিভিটি বেস হচ্ছে তার সেন্টারের উপর, এরর হওয়ার চান্স আচ্ছা সরি, তখন কি হবে? এরর হওয়ার চান্সও বেশি হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে কি করব আমরা? দেখেন, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক কনসিস্ট অফ রোড, জাংশন, বাস স্টপ, রেলস, রেলওয়ে স্টেশন এক্সেট্রা। তার মানে আপনি যখন নেটওয়ার্ক ডাটা কালেক্ট করবেন, তার মানে এক্সিস্টিং কি কি ফিচার হচ্ছে আপনার স্টাডি এরিয়াতে অ্যাভেলেবেল আছে, তখন হচ্ছে আপনাকে এক্সিস্টিং রোড, জাংশন, বাস স্টপ, রেল, রেলওয়ে, এই এই সুবিধাগুলা বা এই ইনফ্রাস্ট্রাকচার গুলা কোনটা কোথায় আছে এবং কোনটা হচ্ছে কোথায় কানেক্টেড। মনে করেন ঢাকা থেকে চিটাগং এর রেল লাইন আছে, চিটাগং থেকে ভৈরব, লাকসাম, ফেনী, এরকম রেল লাইন আছে। আপনি জানেন যে মানে রেল লাইনের নেটওয়ার্কটা হচ্ছে বাংলাদেশের কোন কোন জেলাগুলোকে কানেক্ট করছে, বা বাস রুট হচ্ছে বাংলাদেশের কোন কোন ডিস্ট্রিক্ট গুলাকে কানেক্ট করছে। এই ধরনের কানেকশন গুলা আপনাকে বিভিন্ন টাইপের নোড, মানে কোত্থেকে আপনার এই কানেকশনটা শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে নেটওয়ার্ক ডাটার মধ্যে রাখতে হবে। এবং মনে করেন আপনার কোন একটা জাংশন বা কোন একটা ইন্টারসেকশন, কোথায় ট্রাফিক সিগন্যাল আছে, কোথায় ট্রাফিক সিগন্যাল নাই, পুলিশ হাত দিয়ে হচ্ছে কন্ট্রোল করে, কোথায় মানে এরকম লাল 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 বাতি সবুজ বাতি জ্বলে, কোথায় হচ্ছে ট্রাফিক পুলিশ হাত দিয়ে গাড়ি থামায়, এই ইনফরমেশন গুলো কালেক্ট করাই হচ্ছে নেটওয়ার্ক ডাটা, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটু সামনে চলে যাই, কারণ এটা শেষ হবে না আমাদের আজকে। দেখেন, হাউস হোল্ড ডাটা। হাউস হোল্ড ডাটা বলতে আমরা কি বুঝি? To understand the behavior and factors affecting the travel, one has got the origin of travel when the decision for travel is made. আচ্ছা, দেখেন, মনে করেন আপনি আজকে কুমিল্লা থেকে রওনা দিয়ে হচ্ছে কই যাবেন? আপনি আজকে কুমিল্লা থেকে মনে করেন চিটাগং যাবেন। এখন এই যে আপনি একটা ট্রাভেল করতেছেন, আপনি যে কুমিল্লা থেকে চিটাগং যাবেন, আপনার অরিজিন কোনটা? অরিজিন হচ্ছে কুমিল্লা, আর ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনেশন হচ্ছে চিটাগং, ঠিক আছে? এখন আপনি যে আসলে চিটাগং যাবেন, এই এই ডিসিশনটা আপনি কি আপনার অরিজিনে বসে নিছেন নাকি ডেস্টিনেশনে বসে নিছেন? অবভিয়াসলি অরিজিনে বসে নিছেন, ঠিক আছে? তো এখন বেশি আমাদের অরিজিন কোনটা? আমাদের অরিজিন হচ্ছে আমাদের বাসা না? আমরা তো আমাদের বাসায় বসে চিন্তা করি যে আজকে কি আমি অফিসে যাব, নাকি আজকে আমি মার্কেটে শপিং করতে যাব, নাকি আজকে আমি আমি আমার কোনো রিলেটিভের বাসায় ঘুরতে যাব। এই আমাদের ট্রাভেলের ডিসিশন বা ট্রাভেলের যে চিন্তা ভাবনা গুলো আমরা করি, যে আজকে আমি অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, এই ডিসিশন গুলো আমরা কোন জায়গায় নিই? বেশিরভাগ ডিসিশনেরই বাসায় বসে নিছে। সোর্স হচ্ছে বাসা, আমরা বাসায় বসে নিই। এই জন্য হচ্ছে হাউস হোল্ড ডাটা, বাসায় গিয়ে গিয়ে হচ্ছে মানুষের সাথে কথা বলতে হয় বা মানুষের কাছ থেকে ইনফরমেশন নিতে হয়, ঠিক আছে? টু আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার এন্ড ফ্যাক্টর এফেক্টিং দ্য ট্রাভেল। তার মানে ট্রাভেল করার সময় মানুষের বিহেভিয়ার কেমন হবে? সে কি কান্দিরপার হয়ে আলেখারচর হয়ে বাইস্টে যাবে, নাকি সে কান্দিরপার হয়ে টমসন ব্রিজ হয়ে বাইস্টে যাবে, নাকি সে হচ্ছে গোমতী নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে বাইস্টে যাবে? এই ব্যাপারগুলো যদি আপনি কনফার্ম করতে চান, তার ট্রাভেল প্যাটার্ন বা ট্রাভেল বিহেভিয়ার আপনি জানতে চান, তাহলে বাসায় গিয়ে তার সাথে কথা বলতে হবে। সো এটার একমাত্র উপায় কি? হাউস হোল্ড ডাটা কালেক্ট করা, ঠিক আছে? One has got the origin of travel when the decision for travel is made.
দেখেন ইট ইজ ওয়্যার পিপল লিভ অ্যাজ ফ্যামিলি হুইচ ইজ দ্য হাউস হোল্ড, কারণ এখানে আপনারা এজ এ ফ্যামিলি হিসেবে থাকতেছেন বা আমরা সবাই থাকতেছি। Therefore, household data is considered to be the most basic and authentic information about the travel pattern of a city. তার মানে একটা শহরের ট্রাভেল প্যাটার্ন বা ট্রাভেল বিহেভিয়ার যদি আমি বুঝতে যাই, সবচাইতে অথেন্টিক বা ইউনিক ডাটা হচ্ছে কি? হাউসহোল্ড ডাটা। কারণ বেশিরভাগ ট্রিপের বা বেশিরভাগ ট্রাভেলের ডিসিশন আমরা বাসায় বসেই নিই। Ideally, one should take the details of all the people in the study to get complete travel details. However, this is not feasible due to large requirements of time and resources needed. In addition, this will cause difficulties in handling this large data in modeling stage. Therefore, same sample households are randomly selected and survey is conducted to get the household data. Higher sample size is required for a large population size and vice versa. Normally, minimum 10% sample are required for population less than 50,000, but for a population more than 1 million, required only 1% for the same accuracy. এই কথাগুলোর মানে কিছু বুঝছেন? মানে কিছু বুঝেন নাই? আচ্ছা দেখেন, মনে করেন একটা জায়গা ধর্মসাগর পাড়, এই ধর্মসাগর পাড়ে মনে করেন মানুষ থাকে 10,000। এখন আমি যদি এই 10,000 মানুষের সাথে কথা বলতে যাই বা 10,000 মনে করেন 10,000 মানুষ না, 10,000 ফ্যামিলি থাকে মনে করেন, আমি যদি এই 10,000 ফ্যামিলির প্রত্যেকটার সাথে কথা বলতে যাই, আমার হিউজ পরিমাণ টাইম লাগাল, মানে টাইম নষ্ট হবে না? এবং এই 10,000 ফ্যামিলির কাছ থেকে যদি আমি তাদের বিভিন্ন টাইপের ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে ডাটা কালেক্ট করি, আমি যখন মডেলিং করব, ওই মডেলিং স্টেজে এত হিউজ নাম্বার অফ ডাটা আমাদের হ্যান্ডেল করা বিশাল একটা টাফ ব্যাপার হয়ে যাবে। এই জন্য একটা গাইডলাইন দিছে যে আপনার একটা এরিয়াতে যদি একই টাইপের হাউস হোল্ড থাকে, মনে করেন ফ্যামিলি গুলাতে মেম্বার আছে মোরলেস 4, 5, 10 এরকম করে, মানে 4, 5 জন 6 জন এরকম করে মেম্বার আছে। মানে এরকম না যে কোনো ফ্যামিলিতে 2 জন মেম্বার, কোনো ফ্যামিলিতে 20 জন মেম্বার, এরকম কোনো অ্যানোমালি নাই। ঠিক আছে, মোটামুটি ইউনিফর্ম, মানে হাউস হোল্ড মেম্বাররা হচ্ছে মোটামুটি নাম্বার গুলো হচ্ছে ইউনিফর্ম। তারপর মনে করেন যে এমন কোনো ফ্যামিলি নাই যে তাদের মান্থলি ইনকাম হচ্ছে 5,000 টাকা, আবার এমন কোনো ফ্যামিলি নেই যাদের মান্থলি ইনকাম হচ্ছে 5 লাখ টাকা। মানে মোটামুটি ওই এলাকাতে প্রত্যেকটা হাউস হোল্ডের এভারেজ ইনকামও কাছাকাছি, মোরলেস দেখা যাচ্ছে যে 30,000, 35,000, 40,000, সবাই মোটামুটি মধ্যবিত্ত এই টাইপের ফ্যামিলি। আচ্ছা, এরপর যদি এরকম ইউনিফর্মিটি থাকে, তাহলে আপনার আসলে ওই 10,000 ফ্যামিলির প্রত্যেকের সাথে কথা বলার দরকার নেই, আপনি র্যান্ডমলি কয়েকটা ফ্যামিলির সাথে কথা বললেই হবে। এখন এই কয়েকটা মানে আসলে কত? যদি ওই পার্টিকুলার স্টাডি এরিয়াতে আপনার পপুলেশন বা জনসংখ্যা লেস দেন 50,000 হয়, তাইলে ওইখানে যতগুলা ফ্যামিলি আছে তাদের 10%-এর সাথে বা মানে যা পপুলেশন তার 10%-এর সাথে আপনি কথা বলবেন। মনে করেন এই পপুলেশন বলতে আসলে বুঝাইছে হচ্ছে গিয়া নাম্বার অফ ফ্যামিলি। ঠিক আছে, তাহলে কোন এরিয়াতে যদি 50,000 ফ্যামিলি থাকে, আপনি কতগুলো ফ্যামিলির সাথে কথা বলবেন? 50,000-এর 10%, তাহলে 50,000-এর 10% কত হয়? আপনাকে তাহলে কতগুলো ফ্যামিলির সাথে কথা বলতে হবে? 5,000 না? তার মানে 50,000 ফ্যামিলি থাকলে, মানে লেস দেন 50,000 হইলে আপনি 5,000-এর সাথে কথা বলবেন। আর যদি মোর দেন আপনার 1 মিলিয়ন হয়, ঠিক আছে, তার মানে যদি কোনো একটা এরিয়াতে 10 লাখের চাইতে বেশি ফ্যামিলি থাকে, তাহলে আপনি মাত্র 1% ফ্যামিলির সাথে কথা বলবেন। তাহলে 10 লাখের 1% কত? একটা শূন্য বাদ যাবে নাকি? দুটো শূন্য বাদ যাবে। তাহলে আপনাকে কতগুলো ফ্যামিলির সাথে কথা বলতে হবে? 10,000 10,000 ফ্যামিলির সাথে কথা বলতে হবে। ঠিক আছে, 10,000 না 1 লাখ? আচ্ছা, 10 লাখের 1% কত হয় দেখে নিয়ে। ঠিক আছে, 10 লাখের 1% তো মনে হয় 10,000 হওয়ার কথা নাকি? হিসাব করে দেখেন। 10,000-ই স্যার। আচ্ছা, তারা 10,000। ঠিক আছে, ওকে।
আচ্ছা, এইবার দেখেন যে questionnaire design. The next step in the survey is that questionnaire design. A good design will ensure better response from the respondent and will significantly improve the quality of data. আপনি যখন কোশ্চেনের ডিজাইন করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে বলছিলাম, সাপোজ আপনি যদি একটা কোশ্চেন রাখেন যে ইনকাম কত, আপনি লেখা দিচ্ছেন যে তোমার ইনকাম কত, এটা লেখা আপনি একটা গ্যাপ দিয়ে দিচ্ছেন। এখন যার ইনকাম মনে করেন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, সে তো বড় লোক, সে কিন্তু জীবনেও লিখবে না, কারণ সে জানে যে সে যদি তার ইনকামের ইনফরমেশনটা লিক করে তাহলে আপনি তার পাশে ডাকাতি করতে পারেন। আবার মনে করেন যার ইনকাম আমার মতো কম, মানে গরিব মানুষ 5,000 টাকা, সেও কিন্তু লজ্জায় লিখবে না, কারণ তাকে সবাই গরিব মনে করবে। বাট আপনি যদি একটা রেঞ্জ বলে দেন যে 5,000 থেকে 10,000, 11,000 থেকে 15,000, 16,000 থেকে 20,000, তাহলে কিন্তু একটা মানুষ মানে নর্মালি যার ইনকাম 5,000 টাকা, সেও কিন্তু এখানে টিক মারতে অত একটা আনকমফোর্টেবল ফিল করবে না। তো এই জন্য আপনাকে কোন কোয়েশ্চেনটার আনসার যারা আপনার সার্ভেতে পার্টিসিপেট করবে তারা কিভাবে দিতে কমফোর্টেবল হবে, বা তারা কিভাবে আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে, বা আপনি কিভাবে আপনার যে রিকোয়ারমেন্ট এই জিনিসটা বাইর করে নিয়ে আসতে পারবেন তাদের কাছ থেকে, এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি কোয়েশ্চেনের ডিজাইনই করতে পারবেন না। কোয়েশ্চেনের মানে কি, যে একটা ফর্মের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকবে, আর আপনার যারা পার্টিসিপেট বা যারা আপনার সার্ভেতে পার্টিসিপেট করবে তারা হচ্ছে আপনাকে ওই কোয়েশ্চেন বা ওই মানে কি বলবো ওই ফর্মটা হচ্ছে ফিল আপ করে আপনাকে আবার ব্যাক করবে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনের মধ্যে কি কি থাকতে পারে দেখেন। Household characteristics. This section includes a set of question designed to obtain socio-economic information about the household. মানে এই পার্টটুকুতে আপনি একটা পুরো আপনার পুরো কোয়েশ্চেনারটাকে 4টা ভাগে ভাগ করতে পারেন এই মানে ট্রাভেল প্যাটার্ন অ্যানালাইসিস করার জন্য বা ওডি সার্ভে করার সময়। এই 4টা পার্টের মধ্যে প্রথম পার্টটা কি, হাউসহোল্ড ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি হচ্ছে একটা ফ্যামিলির সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং এই রিলেটেড কোশ্চেন গুলা কি কি দেখেন, যে রিলেভেন্ট কোশ্চেন আর নাম্বার অফ মেম্বার ইন দ্য হাউস, ওই বাসায় ফ্যামিলি মেম্বার কত, নাম্বার অফ এমপ্লয়েড পিপল মানে চাকরিজীবী বা ইনকাম করতেছে এরকম মানুষজন কত, নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল চাকরি করে না বা মনে করেন স্টুডেন্ট, হাউসওয়াইফ, এরকম মেম্বার কতজন, এইজ এন্ড সেক্স মানে হচ্ছে কার বয়স কত এবং পুরুষ কতজন, মহিলা কতজন, এক্সেট্রা ইন দ্য হাউস, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। তারপর দেখেন নাম্বার অফ টু হুইলার ইন দ্য হাউস, মানে ওই বাসাতে কতগুলো মোটরসাইকেল মানে 2 চাকার যান আছে, নাম্বার অফ সাইকেল কতগুলো সাইকেল আছে, নাম্বার অফ কারস ইন দ্য হাউস কতগুলো গাড়ি আছে, হাউস ওনারশিপ এন্ড ফ্যামিলি ইনকাম মানে আপনি যে ফ্যামিলিতে গেছেন ওই ফ্যামিলি কি তাদের নিজস্ব বাড়িতে থাকতেছে নাকি ভাড়া বাড়িতে থাকতেছে, এবং তাদের টোটাল ফ্যামিলি ইনকাম মানে যতজন আপনার এমপ্লয়েড মেম্বার বা চাকরিজীবী আছে তাদের সবার সম্মিলিত ইনকাম কত আসলে, এইটা আপনাকে জানতে হবে এই হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। তার মানে এই টাইপের ডেটা গুলা কালেক্ট করার জন্য কোয়েশ্চেন থাকতে হবে যে তোমার গাড়ি আছে নাকি, তোমার হুন্ডা আছে নাকি, তোমার সাইকেল আছে নাকি, থাকলে কতগুলো আছে, তোমার বাসায় পুরুষ কয়জন, মহিলা কয়জন, তাদের বয়স কত, তাদের মধ্যে কতজন চাকরিজীবী, তাদের মধ্যে কতজন চাকরি করে না, এই ইনফরমেশন গুলো হচ্ছে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আপনি কালেক্ট করবেন, ঠিক আছে? এরপর দেখেন পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। This part includes questions designed to classify the household member. আচ্ছা একটু আজানটা শেষ হোক। আচ্ছা দেখেন যে this part includes question designed to classify the household member older than 5 according to the following aspects: relation to the head of the household, sex, age, possessing of a driving license, education level and activity. আচ্ছা তার মানে হচ্ছে এইবার আপনাকে আপনি যেই ফ্যামিলিতে গেছেন কথা বলতে ওই ফ্যামিলির প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বা প্রত্যেকটা পার্সনের যাদের বয়স হচ্ছে 5 বছরের চাইতে বেশি, 5 বছরের থেকে কম হইলে নর্মালি আমরা ধরে নিই যে স্কুলে যায় না, আর 5 বছরের থেকে বেশি হলে ধরে নিই যে স্কুলে যায়, ঠিক আছে? তো এই জন্য যদি 5 বছরের থেকে ছোট কোনো বাচ্চা থাকে তাকে কনসিডার করার দরকার নাই, বাট যেই ফ্যামিলি মেম্বার গুলো হচ্ছে মোর দেন 5 ইয়ার্স ওল্ড তাদের সাথে কথা বলে উইথ রেসপেক্ট টু রিলেশন টু দ্য হাউস হোল্ড ওনার, মানে বাসার যে প্রধান তার সাথে কি সম্পর্ক, তার ছেলে হয়, তার ওয়াইফ হয়, তার মেয়ে হয়,
তার নাতি হয়, তার নাতনি হয়, মানে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য চিফ অফ দ্য হাউস, ঠিক আছে? অ্যাজ এ মানে এটা আপনাকে ইনপুট দিতে হবে, যে যে ওয়াইফ সান, তারপর সে কি ছেলে না মেয়ে, তার সেক্সটা ইনপুট দিতে হবে, এইজ তার বয়স কত এটা ইনপুট দিতে হবে, পজেসিং অফ এ ড্রাইভিং লাইসেন্স তার মানে ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই এটা ইনপুট দিতে হবে, এডুকেশন লেভেল তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, এবং অ্যাক্টিভিটি সে আসলে মানে কই যায়, সে কি স্কুলে যায়, সে কি অফিসে যায়, সে কি খেলতে যায়, সে কি ঘুরতে যায়, সে কি করতে মানে সে আসলে কি উদ্দেশ্যে বা কি করার জন্য ট্রিপ প্রডিউস করতেছে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে এই পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কালেক্ট করে নিয়ে আসতে হবে। এরপর দেখেন 3 নম্বর পয়েন্ট, ট্রিপ ডেটা। This part of the survey aims at detecting and characterizing all trips made by the household member identified in first part. মানে হচ্ছে এই যে আপনি বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বললেন, এই ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকে কোথায় কোথায় ট্রিপ করে, তাদের অরিজিন কোনটা আর ডেস্টিনেশন কোনটা, তারা কয়টা ট্রিপ করে, এই ইনফরমেশন গুলো হচ্ছে আপনাকে ট্রিপ ডেটার মধ্যে কালেক্ট করতে হবে। A trip is normally defined as any movement greater than 300 মিটার। ঠিক আছে, তার মানে আপনি মনে করেন আপনার বাসা থেকে বের হইছেন সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য, আপনি 150 মিটার হাইটা চলে আসছেন, তাহলে এটা কিন্তু এজ এ ট্রিপ হিসেবে আমরা কনসিডার করব না। ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার এ ট্রিপ দেন দিস শুড বি মোর দেন 300 মিটার। একটা ট্রিপ হইতে হইলে, একটা পূর্ণাঙ্গ ট্রিপ হইতে হইলে দ্য ডিস্টেন্স কভার্ড শুড বি মোর দেন 300 মিটার। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। এবং আপনার ট্রিপের কি থাকতে হবে, একটা পার্টিকুলার অরিজিন থাকতে হবে, একটা পার্টিকুলার ডেস্টিনেশন থাকতে হবে। ঠিক আছে, ট্রিপস আর ক্যারেক্টারাইজড অন দ্য বেসিস অফ ভেরিয়েবলস সাচ এস অরিজিন এন্ড ডেস্টিনেশন, ট্রিপ পারপস, ট্রিপ স্টার্ট এন্ড এন্ডিং টাইম, মোড ইউজ। আচ্ছা, ট্রিপ গুলোকে আপনি মানে ক্যারেক্টারাইজ বা ট্রিপ গুলোকে আপনি কিভাবে ক্লাসিফাই করবেন? ট্রিপ গুলোকে ক্লাসিফাই করা হচ্ছে বেসড অন দেয়ার অরিজিন এবং ডেস্টিনেশন, তাদের উৎপত্তিস্থল কোথায়, তাদের গন্তব্যস্থল কোথায়, ট্রিপটা কি উদ্দেশ্যে করা হচ্ছে, তারপর হচ্ছে ট্রিপের স্টার্টিং পয়েন্ট কোনটা, এন্ডিং পয়েন্ট কোনটা, কতক্ষণ সময় লাগতেছে, কোন মোড, আপনি কি বাসে করে ট্রাভেল করতেছেন নাকি আপনি ট্রেনে করে ট্রাভেল করতেছেন নাকি আপনি ঠেলা গাড়িতে করে ট্রাভেল করতেছেন, তারপর ওয়াকিং ডিস্টেন্স, আপনার মানে আপনি যদি হেঁটে হেঁটে ট্রিপ করতে যান আপনার হাঁটতে কতক্ষণ সময় লাগতেছে, পাবলিক ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি আছে নাকি নাই, এই সবগুলো জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে আপনার একটা ট্রিপকে ক্লাসিফাই করা হয়। ঠিক আছে, আচ্ছা আজকে আমাদের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন। আপনি একটা সার্ভে বিভিন্নভাবে পরিচালনা করতে পারেন। এখন পরিচালনা করার জন্য কিছু ওয়ে আছে, ওয়েগুলা কি কি বলে আমি আজকে ক্লাসটা শেষ করে দিব। দেখেন, টেলিফোনিক মানে হচ্ছে আপনি the enumerator may use telephone to fix an appointment and then conduct detailed telephonic interview. This is very popular in western countries where phone penetration is very high. মানে যেসব দেশগুলোতে হচ্ছে ফোন ফ্যাসিলিটি খুব ভালো, আমাদের বাংলাদেশেও এখন ভালো, তো আমরা চাইলে বাংলাদেশে এই কাজটা করতে পারি। যেটা করা হয় যে আপনি যেই ফ্যামিলির ইনফরমেশন চাচ্ছেন, আগে হচ্ছে ওই ফ্যামিলিতে ফোন দিয়ে আপনি তাদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যে আমি আপনাদের সাথে 15 মিনিট কথা বলতে চাই অ্যাজ এ মানে রিগার্ড টু ইউর ফ্যামিলি ইনফরমেশন, ইউর ট্রিপ ইনফরমেশন। তো আপনারা কি রবিবার দিন সকালবেলা যদি আমি 12টার সময় আপনাদেরকে ফোন দিই, আপনারা কি আমার সাথে 15 মিনিট কথা বলতে পারবেন? যদি ওই ফ্যামিলি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় যে ওকে ঠিক আছে তুমি আমাদেরকে রবিবার দিন দুপুর 12টার সময় ফোন দিও, we can provide you some information and some time also, মানে আপনাকে তারা টাইমও দিতে পারবে, ইনফরমেশনও দিতে পারবে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সাথে তারা ফোনে আপনাকে কথা বলতে মানে তারা টাইম ম্যানেজ করতে পারবে। তো আপনি উইথ প্রায়র অ্যাপয়েন্টমেন্ট আপনি তাদের সাথে ফোন দিয়ে তাদের কাছ থেকে তাদের এই বিভিন্ন টাইপের যে ইনফরমেশন গুলো আমরা দেখলাম, হাউস হোল্ড ইনফরমেশন, ট্রাভেল প্যাটার্ন, কোত্থেকে কই যায়, কেন যায়, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারভিউ ওভার দ্য ফোন অথবা টেলিফোনিক ইন্টারভিউ। এরপরটা দেখেন মেইল ব্যাক। আচ্ছা, আপনি যেটা করতে পারেন যেটা হচ্ছে the enumerators drop the questionnaire to the respondent and ask them to fill the detail and mail them back with required information. Care should be taken to design the questionnaire so that it is self-explanatory. আচ্ছা দেখেন, এই যে ইউএসএ নির্বাচন হইলো জো বাইডেন আর ট্রাম্পের মধ্যে, এই নির্বাচনের একটা পার্টিকুলার অপশন ছিল না যে আপনার যারা মানে নির্বাচন করছে অর্গানাইজিং কমিটি হচ্ছে মানুষজনের বাসায় সম্ভবত ভোটের ব্যালট পেপার বা এরকম কিছু একটা পাঠাই দিছিল, যারা ভোট দিছে তারা হচ্ছে জিনিসটা ফিল আপ করে আবার মেইল ব্যাক করছে।
তারা কি করছে আবার পোস্ট করে দিছে বা কুরিয়ার করে দিছে বা অনলাইনে হচ্ছে ভোটিং করছে, এরকম কিছু একটা করছে। তো মেইল ব্যাক সিস্টেমটা হচ্ছে কি, আপনি হচ্ছে আপনার কোয়েশ্চেনারটা রেসপন্ডেন্টদেরকে হয়তো ইমেল করে দিবেন বা তাদের যে বাসার সামনে মেইল বক্স আছে ওটার মধ্যে ফালাই দিয়ে আসবে। তো তারা হচ্ছে ওইটা পাবে, তারা পাওয়ার পর ওটা ফিল আপ করবে, ফিল আপ করে আপনাকে আবার কি করবে, মেইল ব্যাক করবে, আপনাকে আবার পাঠিয়ে দিবে। এখন কারো কি ঠেকা লাগছে যে আপনার টাকা খরচ করে চিঠি পাঠাবে? কারো ঠেকা লাগেনি। তো আপনি যেটা করতে পারেন, আপনি যখন তাকে আপনার ফর্মটা দিচ্ছেন, তার মেইল বক্সে ফালাচ্ছেন, তার উপরে একটা স্ট্যাম্প আপনি লাগাই দিতে পারেন যেন তার আর স্ট্যাম্প টাকা খরচ করে লাগাইতে না হয়। বা আপনাকে মেইল ব্যাক করতে তার যে টাকাটা খরচ হবে, বা নিশ্চয়ই একটা টিকিট বা কোনো কিছু একটা লাগবে, কুপন টুপন লাগবে, আপনি ওই কুপনটাও কিনে দিলেন তাকে, তাহলে তাহলে সে কিন্তু যখন সে দেখবে যে আপনাকে আপনার সার্ভেটা করতে তার টাকা খরচ হচ্ছে না, আপনি তাকে সকল ব্যবস্থা করে দিচ্ছেন, সেই হয়তো তখন সার্ভেটাতে উইলিংলি পার্টিসিপেট করবে। এবং মেইল ব্যাক সিস্টেমের ক্ষেত্রে আপনার ফর্মটা হইতে হবে সেলফ এক্সপ্লেনেটরি, কারণ আপনি তো তাকে বুঝাই দেওয়ার জন্য তার সামনে নাই। যখন টেলিফোনিক ইন্টারভিউ হচ্ছে আপনি কিন্তু তার সাথে কথা বলতে পারতেছেন, সে যদি কোনো কিছু না বুঝে আপনাকে জিজ্ঞেস করে তার ডাউটটা ক্লিয়ার করতে পারতেছে। বাট এই মেইল ব্যাগে কি হচ্ছে, আপনি তাকে একটা চিঠি পাঠাচ্ছেন, সেই চিঠিটা নিজে একটা একটা বাসায় বসে ফিল আপ করতেছে, দেন আপনাকে আবার মেইল ব্যাক করতেছে। তো কোয়েশ্চেন গুলো যদি সেলফ এক্সপ্লেনেটরি না হয়, তার মধ্যে যদি ডাউট থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যেই ধরনের আনসার চাচ্ছেন ওইটা না পেয়ে আপনি ভুলভাল আনসার পাইছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ফেস টু ফেস ইন্টারভিউ। তার মানে আপনি আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি তার বাসায় গিয়ে কথা বলে তার কাছ থেকে ইন্টারভিউ নিতে পারেন। বাট বাইরের দেশগুলোতে এটা অত একটা পপুলার না, কারণ অনেক সময় তারা ভাবে যে এটা তাদের ইন্ট্রুশন টু প্রাইভেসি, মানে প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে। বা মানে আমাদের বাংলাদেশে এটা কমন, আমাদের বাংলাদেশে ছোটবেলায় দেখতাম যে বাসায় আদমশুমারি থেকে লোকজন আসতো, আগে সে জিজ্ঞেস করতো যে কয়জন থাকে, কয়জন ফ্যামিলি মেম্বার, কয়জন ইনকাম করে, কয়জন স্কুলে পড়ে, এগুলো জিজ্ঞেস করতো। বাট এখন অনেকদিন যাবত এরকম কিছু দেখি না। বাট বাইরের দেশগুলোতে এই এই সিস্টেমটা বা এই প্র্যাকটিসটা খুব একটা অ্যাকসেপ্টেবল না, বিকজ দে কনসিডার ইট অ্যাজ এ ইন্ট্রুশন টু দেয়ার প্রাইভেসি বা অ্যাজ এ হ্যাম্পার টু দেয়ার প্রাইভেসি। ঠিক আছে, আপনি মনে করেন এরকম তিনটা মেথড, কি কি বললাম, টেলিফোনিক মেথড, তারপর কি বললাম, টেলিফোনিক মেথডের মেইল ব্যাক। টেলিফোনিক ছিল, তারপর হচ্ছে এই মেইল ব্যাক ছিল, আর লাস্টেরটা কি ছিল, ফেস টু ফেস। ফেস টু ফেস। আপনি এই তিন মেথডে ডাটা কালেক্ট করতে পারলেন। ডাটা কালেক্ট করার সময় আপনি কি টাইপের ইনফরমেশন নিছেন, হাউস হোল্ড ইনফরমেশন নিছেন, তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন নিছেন, পার্সোনেল বানানটা মনে এরকম, যাই হোক ভুল হতে পারে, তারপর ট্রিপ রিলেটেড ইনফরমেশন নিছেন। আর কি টাইপের ইনফরমেশন নিছেন আপনি? 4 নম্বরটা কি ছিল? 4 নম্বর ছিল না, ঠিক আছে। এই যে হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আর ট্রিপ ডেটা, আপনি কোশ্চেনে ডিজাইন করার সময় মানে এই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য কোশ্চেন একটা ডিজাইন করছেন, ঠিক আছে। আর আমাদের ডাটা নিডেড বা ইনফরমেশন নিডেড জন্য কি কি ছিল মনে আছে? হাউস হোল্ড ইনফরমেশন, তারপর হচ্ছে দাঁড়ান আমরা একটু উপরে চলে যাই, তাহলে মনে খুঁজে খুঁজে পাবো জিনিসটা। এই যে আমাদের ইনফরমেশন রিকোয়ার্ড ছিল কি কি, সোশিও ইকোনমিক ডেটা, ট্রাভেল সার্ভে, ল্যান্ড ইউজ ইনভেন্টরি, নেটওয়ার্ক ডেটা, ঠিক আছে। আর জোনে ভাগ করার সময় আমাদেরকে কি কি মাথায় রাখতে হবে, যেন হচ্ছে আপনার জোনের সবগুলো অ্যাক্টিভিটি তার সেন্টারকে কেন্দ্র করে হয়। তারপর হচ্ছে জোনগুলো যেন সাইজে বেশি বড় না হয়, কারণ সাইজে বড় হলে মানে এরর হইতে পারে। জোনগুলো যেন হোমোজেনিয়াস হয়। আর কি ছিল, জোনে যেন রেসিডেন্সিয়াল ডেন্সিটি ইউনিফর্ম থাকে। এরকম 4টা পয়েন্ট ছিল, আপনারা 4টা পয়েন্ট নিজেরা একটু দেখলেও নিশ্চয়ই আপনাদের মনে পড়বে। তো আমাদের এই চ্যাপ্টারটা থিওরি আরেকটু বাকি আছে, যে ডেটা কারেকশন মানে ডাটা কালেক্ট হয়ে গেছে, এই ডাটা কালেক্ট হওয়ার পরে আমার কি কাজ। ঠিক আছে, এই যে আপনি তিনটা মেথডে টেলিফোনিক ইন্টারভিউ, মেইল ব্যাক আর হচ্ছে ফেস টু ফেস, আপনি ডাটা কালেক্ট করে ফেলছেন। এবার ডাটাগুলোকে হচ্ছে আপনাকে মডেলিং করার জন্য প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, যে এই কালেক্টেড ডাটাগুলোকে হচ্ছে বা র ডাটা বা কালেক্টেড ডাটা যেগুলো আছে, এগুলাকে হচ্ছে আপনাকে মডেলিং করার জন্য কিছুটা কারেকশন অ্যাপ্লাই করা বা মানে এক্সপান্ড করা, কিছু জিনিস করতে হবে ডাটাগুলোর উপরে। এই জিনিসগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো, প্লাস নেক্সট ক্লাসে চেষ্টা করবো ম্যাথ শুরু করার, যদি ইনশাল্লাহ পারি আর কি।